আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। আমি আরজে আসাদুজ্জামান রুট টু সলিউশনের 11তম এপিসোডে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনারা সবাই আজকে আমাদেরকে দেখতে পাচ্ছেন বিউ রেডিওর ফেসবুক পেজে। আমার সাথে পুরো প্রোগ্রাম জুড়ে আজকে টেলিকাস্ট অপারেটর হিসেবে থাকছেন ফায়াজ আহমেদ, এবং বরাবরের মতো আজকেও আমাদের সাথে কয়েকজন আলোচক যুক্ত হবেন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা প্রতিদিনকার মতো সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি এ সময়ের শিক্ষা ভাবনা, ছুটি বাড়লেই দুশ্চিন্তায় শিক্ষার্থীরা, মিলছে না স্বস্তি। আমরা চেষ্টা করব আজকের আলোচকদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য দুশ্চিন্তা মুক্ত কিভাবে শিক্ষার্থীদেরকে রাখা যায়। আহ বেশ কয়েকবার ছুটি বেড়েছে এবং পর্যায়ক্রমে দেখতে পেয়েছি আমরা বিগত সপ্তাহেও আবার নতুন করে আরো 1 মাস ছুটি বাড়লো। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের নতুন করে ভাবতে হবে আগামী 1 মাস তারা কিভাবে কাটাবে। একই সাথে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ারও একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এই অল্প সময়ে শিক্ষার্থীরা কিভাবে তাদের নিজেদেরকে প্রস্তুত করবে সেই ব্যাপারেও আমরা আজকের আলোচকদের কাছ থেকে কিছু পরামর্শ শুনে নেব। আপনারা আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছেন আমাকে, এবং বরাবরের মতো আপনারা আমাদেরকে আজকেও সহযোগিতা করবেন কমেন্ট বক্সে আজকের আলোচ্য বিষয়ের উপর। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো মতামত থাকে, অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব সেগুলো পড়ে আমাদের আলোচকদের জানানোর জন্য। এবং আপনাদের কাছেও যদি কোনো সলিউশন থাকে, আপনাদের কাছে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, সেটাও আপনাদেরকে এই বিষয়ের উপর জানাতে পারেন। এবং একই সাথে এটাও বলে রাখতে চাই, আপনারা আমাদের আজকের এই আয়োজন আপনারা নিজেরা উপভোগ করবেন এবং আপনাদের টাইমলাইনে সেটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের প্রিয় বন্ধুরা, আপনাদের প্রিয় শিক্ষার্থীরাও এই প্রোগ্রামটি দেখে কিছুটা হলেও তারা উপকৃত হতে পারে। সো আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি শুরু করব আমাদের আজকের এই আয়োজন। আপনারা দেখছেন রুট টু সলিউশন প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত, আমি আর আসাদুজ্জামানের সাথে, এবং আজকে চলছে আমাদের 11তম এপিসোড। আমরা আমাদের সাথে যুক্ত করে নেব প্রথমেই মাজহারুল ইসলাম স্যারকে আমি যুক্ত করে নিচ্ছি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। এবং আমি যুক্ত করে নিচ্ছি মোহাম্মদ গুলাম কাদের তানু স্যারকে, তিনি লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল থেকে। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। মাজহারুল ইসলাম স্যার, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি কেমন আছো? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। একই সাথে আমি স্বাগত জানাতে চাচ্ছি গোলাম কাদের তানু স্যারকে। স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, এবং আপনাদের দুজনকেই আমি যুক্ত করতে পেরেছি। আমাদের সাথে আরো একজন যুক্ত হওয়ার কথা রয়েছেন। আমাদের সাথে যুক্ত হবেন গাজীপুরের মাওনার পিয়ার আলী কলেজের অধ্যক্ষ স্যার এ কে এম আবুল খায়ের। আমরা স্যারকে যুক্ত করে নেওয়ার চেষ্টা করব, স্যার একটু ব্যস্ততার কারণে হয়তো পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন কোনো একটা সময়। আমরা যে বিষয়টা আজকে নির্ধারণ করেছি আলোচনা করার জন্য, প্রায় 7 মাস চলছে আমাদের আসলে করোনা পরিস্থিতির কারণে আমরা বাসায় আছি, শিক্ষার্থীরা বাসায় আছি। শুরুর দিকে পরিস্থিতিটা একরকম ছিল, আমরা তখন ভেবেই নিয়েছি যে এই ধরনের মহামারীর কারণে হয়তো একটা লম্বা সময় আমাদেরকে পড়াশোনা থেকে অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের দূরেই থাকতে হতে পারে। তবে সেটা আসলে কত দিন হবে সেই ব্যাপারে একটা অনিশ্চয়তা আগেও কাজ করেছে, এখনো কাজ করছে, যেহেতু আমরা প্রতিনিয়তই খবরাখবর দেখছি এবং শুনছি যে শীত আসলে নাকি সেটার প্রকোপ আরো একটু বেড়ে যেতে পারে। এবং এটা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খুব একটা ভালো লক্ষণও আমরা ওইভাবে এখন পর্যন্ত খেয়াল করছি না। তো এইরকম পরিস্থিতিতে একের পর এক ছুটি বাড়াটা শিক্ষার্থীদের জন্য সত্যিকার অর্থেই একটা দুশ্চিন্তার হতে পারে, একটা মানে অস্থিরতা ভাব তাদের মনে তৈরি হতে পারে। বিশেষ করে যারা এইচএসসি স্টুডেন্ট, তাদের জন্য এটা আরো বড় আকারে হবে। যে পরীক্ষাটা 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা এখন পর্যন্ত তাদের পরীক্ষার রুটিন তাদের হাতে এখনো পৌঁছায়নি। তো সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই টপিকে কিছু আলোচনা করা দরকার, সেই লক্ষ্যে আপনাদেরকে আজকে সাথে রাখা। আমি শুরুতেই একটু গোলাম কাদের তানু স্যারকে দিয়ে শুরু করতে চাই। শিক্ষার্থীরা দীর্ঘদিন বাসায় আছে, শিক্ষার্থী বলতে প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষার্থী যারা আছেন তাদের কথাই আমরা আজকে বলবো। সেই দীর্ঘ সময় ধরে তারা বাসায় আছেন। আমরা জানি যে একজন শিক্ষার্থী প্রতিদিন স্কুলে যাবে, কলেজে যাবে, তাদের স্বাভাবিক যে মেধা বিকাশের প্রক্রিয়া সেটা মূলত তাদের বিদ্যালয়ের প্রাঙ্গণেই হয়ে থাকে, যেটা আসলে অন্য কোথাও সম্ভব না ওইভাবে। তো একজন শিক্ষার্থী দীর্ঘদিন বাসায় থাকার পরে তার মেধা বিকাশে ঠিক কি ধরনের বাধা আসছে, কিভাবে তারা বাধাগ্রস্ত হচ্ছে, আপনার কাছে কি মনে হয় তানু স্যার? জি ধন্যবাদ। একজন শিক্ষার্থীর উপযুক্ত মেধা বিকাশের ক্ষেত্র হলো তার শিক্ষা প্রতিষ্ঠান। তো দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে
অ্যাবসেন্ট থাকলে অবশ্যই তার মেধা বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যেমন তার খেলার সাথী, তার বন্ধু, লেখাপড়ার সাথী তাদেরকে সে মিস করে। সে কিন্তু একা একই বাসায় লেখাপড়া করতে চায় না। আমরা গার্ডিয়ানরা যতই চেষ্টা করি না কেন, শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা সেটা আমরা বাসায় বসে দিতে পারি না। আর এটা সম্ভবও না, কারণ সেখানে সে যৌথভাবে ক্লাসে প্রতিযোগিতামূলক শিক্ষা গ্রহণ করে থাকে এবং তার মধ্যে একটা স্পৃহা তৈরি হয় যে সে কিভাবে লেখাপড়ায় এগিয়ে যাবে। বাসায় তার মধ্যে এই কম্পিটিশনটা থাকে না, এবং বাসাতে আমরা গার্ডিয়ানরা যতই বলি আসলে পরিবেশও সৃষ্টি করতে পারি না। কারণ শিক্ষা পরিবেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ আর বাসার যে পরিবেশ, দুইয়ের মধ্যে বেশ ফারাক। এই ফারাকের কারণেই, এই ব্যবধানের কারণেই আমরা গার্ডিয়ানরা আমার যে শিক্ষার্থী তাদেরকে আসলে মেধা বিকাশ সে সহায়তা করতে পারি না, কাঙ্ক্ষিত সহায়তা করতে পারি না। আর যেটা হচ্ছে যে দীর্ঘদিন তারা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাবসেন্ট থাকাতে তাদের একটা মানসিক আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমরা আজকে যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কথা বলছি, তারা তো তুলনামূলকভাবে ছোট, বয়সে ছোট। এই শিক্ষার্থীদের যেই ধরনের পরিবেশের দরকার, সেই পরিবেশ যদি তারা না পায়, উপযুক্ত পরিবেশ, তাহলে তাদের সেখানে মেধা বিকাশে যথেষ্ট বাধাগ্রস্ত হয়। তা আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান যতদিনে খুলে দিতে পারবে না সরকার, যতদিন এই পরিস্থিতি ফেভারে আসবে না, ততদিন শিক্ষার্থীদের নিয়ে আমাদের অভিভাবকদের ভাবনা আরো বেড়েই যাচ্ছে। যত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মানে সময় লম্বা হচ্ছে, তত আমাদের দুশ্চিন্তাও আরো বাড়ছে। কারণ হচ্ছে আমাদের বাচ্চাদেরকে আমরা যেভাবে চাচ্ছি, এই যে একটা বছর তাদের জীবন থেকে ঝরে যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ আদৌ ডিসেম্বর পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবে কিনা, তাদের বার্ষিক পরীক্ষা, এ নিয়ে তো আসলে আমরা খুব চিন্তিত। যেমন সরকার চিন্তা করে, যেমন সরকার কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে তার উপযুক্ত সময়ের অপেক্ষা করছে, আমরা অভিভাবকরাও অপেক্ষা করছি যে আসলে আমাদের সন্তানদের বিদ্যালয় কখন খুলবে, কখন আমার সন্তানরা আবার বিদ্যালয়ে গিয়ে তাদের যে মন চাঙ্গা হবে, তারা শিক্ষায় মনোনিবেশ হবে, এই অপেক্ষায় আসলে আমরা আছি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি যেটা বলছিলাম আপনিও শেয়ার করছিলেন যে অভিভাবকরা অনেক ক্ষেত্রে আসলে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। একের পর এক যখন এই ধরনের ছুটির নিউজ আসছে, আমরা অপেক্ষা করছি যে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা যায় কিনা, বাট আমরা এই ধরনের খবর দেখে আমরা নিজেরা একটু হলেও হতাশাগ্রস্ত হচ্ছি। সেই ক্ষেত্রে আরেকটু ছোট করে যদি একটু বলতেন যে অভিভাবকরা হতাশাগ্রস্ত থাকবেন ঠিকই, তারপরেও বাচ্চাদেরকে একটু হতাশামুক্ত, একটু চিন্তামুক্ত রাখার জন্য কিভাবে বা কি বলে সান্ত্বনা দেওয়া যায় বা কিভাবে তাদেরকে ভরসা দিচ্ছেন, তানু স্যার আর একটু শেয়ার করবেন আপনি। যে আমরা আসলে যেটা চেষ্টা করতেছি আমাদের সন্তানদেরকে নিয়ে তাদেরকে হতাশাগ্রস্ত কাটানোর জন্য, সেটা হচ্ছে তাদেরকে আমরা ট্রাই করতেছি টেলিভিশনের ক্লাস দেখানোর, এবং আমরা অনলাইনে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে সেগুলোর সাথে শেয়ার করিয়ে দিচ্ছি। আর এখন অনেক বাসায় অবশ্য প্রাইভেট কেউ কেউ চালুও করেছে, এমনও গার্ডিয়ানরা আছেন, যদিও আমরা সবাই না এই ক্ষেত্রে। তো বাচ্চাদেরকে সময় কাটানোর জন্য বা তাদের হতাশাগ্রস্ত কাটানোর জন্য আমরা কিন্তু বাসার মধ্যে যতটুকু বিনোদন করা যায় সেটুকুনও চেষ্টা করছি। শুধু পড়ালেখা নিয়েই না, আসলে বাচ্চারা তো বিভিন্ন ভাবে মানসিক ভাবে বিপর্যস্ত। আমরা তাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারি না, ভালো একটা স্থানে নিয়ে যেতে পারছি না, খাবারের জন্য বাইরে নিয়ে যেতে পারছি না। এই সমস্ত বিষয়গুলো কাটিয়ে ওঠার জন্য আমরা বাসায় বসেই চেষ্টা করছি। এখন বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক সময় লুডো খেলতে বসি, অনেক সময় হচ্ছে গিয়া ভালো কোনো অনুষ্ঠান শেয়ার করতেছি, আমরা অনলাইনে অনেক অনুষ্ঠানাদি তাদেরকে দেখিয়ে এইভাবে সময় কাটিয়ে এবং তাদের এই মানে মনটাকে চাঙ্গা রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ স্যার। আমি আসবো একটু মাজহার স্যারের কাছে। আমরা বিগত 2-3 দিন আগে শিক্ষামন্ত্রী একটা ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে খুব দ্রুতই শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুরু থেকেই এই শিক্ষার দিকটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি চাচ্ছিলেন না যে একজন শিক্ষার্থী আসলে করোনা আক্রান্ত হোক, তার জন্য তিনি বারংবার চেষ্টা করেছেন এই দিকটাকে সবচেয়ে বেশি নজর দেওয়ার জন্য। এবং তিনি
অতি দ্রুত সময়ের মধ্যে সেই ব্যবস্থাটাও করেছেন যে কিভাবে শিক্ষার্থীদেরকে মানে অল্টারনেটিভ ওয়েতে তাদের ক্লাসগুলো যাতে চলতে পারে, তাদেরকে পাঠদান করানো যায় সেই লক্ষ্যে সংসদ টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু এই ক্লাসটা অব্যাহত রেখেছেন। তো আপনি একটু কাইন্ডলি শেয়ার করবেন যে এই অনলাইন ক্লাসটুকু সকল শিক্ষার্থীরা, আপনি নিজেও একজন শিক্ষক, আপনি এই প্রতিনিয়ত ক্লাস নিচ্ছেন, তো আপনি হয়তো আপনার অভিজ্ঞতা থেকে বলতে পারবেন এই অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা কতটা উপকৃত হচ্ছে, সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারছে কিনা টেলিভিশনে দেখে একটু যদি বলতেন, বা ইউটিউবের মাধ্যমে আপনারা ক্লাস নিচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের গত প্রায় 7 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এর কারণে শিক্ষার্থীরা নানাভাবে আসলে কিছুটা হলো তারা হতাশাগ্রস্ত। একই সাথে আমাদের যারা অভিভাবক তারাও এই নতুন একটা পরিবেশের সাথে খাপ খাওয়াতে কষ্ট হচ্ছে। আমরাও এই নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছি। তারপরেও আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা সম্পূর্ণভাবে আমরা হয়তো একত্র করতে পারছি না বা তাদেরকে সংযুক্ত করতে পারছি না। সেক্ষেত্রে কিছুটা হতে পারে নেটওয়ার্কের সমস্যা। আমরা শহরাঞ্চলে হয়তো যে ছাত্রছাত্রীকে সহজেই নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারছি, গ্রামাঞ্চলে সেই নেটওয়ার্ক সহ নানান সমস্যার কারণে আমরা তাদেরকে সংযুক্ত করতে পারছি না। এক্ষেত্রে কিছু ছাত্র তো আমাদের যে আওতার বাহিরে রয়ে যাচ্ছে, সেটা 100% আমরা সংযুক্ত করতে না পারলেও আমাদের যে বর্তমান চলমান কার্যক্রম আছে সেটা সংসদ টিভি থেকে শুরু করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে নিজস্ব ব্যবস্থাপনায় যে অনলাইন ক্লাসের ব্যবস্থা শুরু করেছে বা শিক্ষকরা তাদের নিজস্ব উদ্যোগে যে ক্লাসগুলো শুরু করেছে, এতে কিছু ছাত্র হলেও উপকৃত হচ্ছে। তো সেটা আমরা যে আগেকার সময়ে যেটা ক্লাসরুমে বসে যে শিক্ষাটা দিতাম সেই রকম হয়তো আমরা পুরোপুরি করতে পারছি না। তবে আমাদের যে বর্তমান কার্যক্রম এটা ছাত্রছাত্রীদেরকে আস্তে আস্তে অভ্যস্ত করতেছে। হঠাৎ করে আমরা একটা নতুন বিষয়ের সাথে অভ্যস্ত হলে কিছুটা হতেও সময় লাগে, বা অনেকেই এই প্রযুক্তির যে বিষয়গুলো এগুলোর সাথে অ্যাডজাস্ট করতেও আমাদের কিছুটা সময় নিতে হয়। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে একেবারে ক্লাস না হওয়ার চাইতে, একেবারে বন্ধ থাকার চাইতে আমাদের যে কার্যক্রমগুলো এগুলো ধীরে ধীরে এই অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তেছে। প্রতিনিয়তই জি। আমাদের অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তেছে এবং আমাদের যে বর্তমান নতুন যে ফার্স্ট ইয়ার আসতেছে ইন্টারমিডিয়েট, সেখানেও কিন্তু আমাদের আগামীকাল থেকে অনলাইন ক্লাস শুরু হবে। আমি আশা করব যে যারা ইতিমধ্যে আমাদের 3টা উচ্চ মাধ্যমিক আছে, একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, একটা দ্বিতীয় বর্ষে উঠেছে, আর একটা নতুন ফার্স্ট ইয়ার এসেছে। এই যে 3টা উচ্চ মাধ্যমিক আমাদের যে একটা সেশন জট তৈরি হয়ে গেছে, আসলে আমরা না চাইলেও এটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই সেশন জটটা কিভাবে দূর করা যায় সেজন্য সরকার চেষ্টা করতেছে এবং আমরা যে কাজটা করার চেষ্টা করছি সরকারের পক্ষে বা আমাদের প্রতিষ্ঠানের পক্ষে শিক্ষকরা, যে যতটা সম্ভব এই ছাত্রছাত্রীদেরকে সংযুক্ত করার সংখ্যাটা বৃদ্ধি করার চেষ্টা আমরা ক্রমাগত চালিয়ে যাচ্ছি। তবে এই সংখ্যাটা গত 4-5 মাসের আগের তুলনায় এখন দিন দিন এই সংখ্যাটা বাড়তেছে। আমি আশা করি এটা ক্রমান্বয়ে আরো বাড়বে। জি, আমরাও সেটা খেয়াল করেছি। শুরুর দিক থেকে এখন পর্যন্ত প্রতিনিয়তই শিক্ষার্থীরা ইউজড হয়ে যাচ্ছে এই টেকনোলজির সাথে এবং এই প্রযুক্তি বা এই প্রসেসের সাথে, এবং গার্ডিয়ান যারা সচেতন আছেন তারাও অনেক ক্ষেত্রে হেল্প করছেন শিক্ষার্থীদেরকে যথাসময়ে অনলাইন ক্লাসে যুক্ত করার ব্যাপারে। তাদেরও একটা মনিটরিং এখানে আছে এবং সরকার যেভাবে চেষ্টা করে যাচ্ছেন একের পর এক, আমরাও ধরে নিচ্ছি যে যদিও আরো লম্বা সময় আমাদের হাতে বা ছুটির লম্বা সময় থাকে বা ছুটিতে যেতে হয়, সেক্ষেত্রে হয়তো এই প্রসেসটা অ্যাপ্লাই করে অন্তত হলেও শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে মানে বসানোর জন্য যে একটা উৎসাহ, এটা অন্তত কাজে লাগছে বা কিছুটা হলেও তারা পড়াশোনা অব্যাহত রাখতে পারছে। মাজহার স্যারের কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই। যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা এবং যেটা এপ্রিলে শুরু হওয়ার কথা ছিল, এবং যখন শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার জন্য, আপনি জানেন যে এসএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের একটা ব্যাপক প্রস্তুতি নিতে হয়, কেননা এই পরীক্ষার পরপরই তাকে আবার আরো বড় একটা পরীক্ষায় মানে সংগ্রামে নামতে হয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। সেক্ষেত্রে একজন শিক্ষার্থী কিন্তু মানে যথাসাধ্য এবং সর্বোচ্চ চেষ্টা করেন যে কিভাবে এইচএসসি পরীক্ষাটা ভালো করা যায়। একজন শিক্ষার্থীর যখন প্রস্তুতিটা প্রায় শেষের দিকে ছিল, ঠিক সেই মুহূর্তেই কিন্তু একটা বড় ধরনের বাধা সামনে এসে গেল, করোনার জন্য মানে একটা অনাকাঙ্ক্ষিত ছুটি বা একটা অনিশ্চিত ছুটি। তো সেই ক্ষেত্রে হঠাৎ করে বলবো না, অনেকদিন আগ থেকেই তারা বিভিন্ন নিউজ পত্র পত্রিকায় বা টেলিভিশনে শুনছিলেন যে হয়তো খুব শীঘ্রই হতে পারে এইচএসসি রুটিন আসতে পারে বা পরীক্ষা শুরু হতে পারে। তো এরকম নিউজ একের পর এক শুনছিলেন। তো হঠাৎ করে যখন শিক্ষামন্ত্রী নিজেই এসে বললেন যে কিছুদিন পরে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা এবং সেটা রুটিনও হয়তো আগামী সপ্তাহে পাবলিশ হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কতটুকু সময় পাবে সেই আগের মতো করে
নিজেদেরকে প্রস্তুত করার জন্য। এই ব্যাপারে আপনার ভাবনাটা একটু জানতে চাই, বা আপনাদের কি পরিকল্পনা আছে? ধন্যবাদ। আহ, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, যে আগামী সপ্তাহে একটা রুটিন প্রকাশিত হতে পারে। এর আগে তিনি যখন সংবাদ সম্মেলন করেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে কমপক্ষে 15 দিন সময় দেওয়া হবে, কমপক্ষে 15 দিন সময় দেওয়া হবে ছাত্রছাত্রীরা যাতে তাদের প্রয়োজনীয় প্রিপারেশনটুকু নিতে পারে। তো আমি আশা করবো যে এবার যে রুটিনটা আসবে সেখানেও তারা কমপক্ষে 15 দিন বা তারও বেশি সময় পেতে পারে। আমরা যেহেতু দেখতেছি যে শিক্ষা প্রতিষ্ঠান আরো 1 মাস বন্ধ থাকবে, তো মনে হয় না যে 1 মাসের মধ্যে পরীক্ষা শুরু হতে পারে। তবে যখনই শুরু হোক না কেন, কমপক্ষে 15 দিন বা তার চেয়ে বেশি সময় শিক্ষার্থীরা পাবে। তবে আমাদেরকে যেহেতু এই যে পরিবর্তিত যে পরিস্থিতি, এই পরিস্থিতিটি আসলে কারো হাতে নেই, কেউ কন্ট্রোল করতে পারবে বা কেউ একাধারে নিশ্চিত হয়ে বলতে পারবে যে এই সময়ে করোনা বন্ধ হয়ে যাবে, সেটা যেহেতু আমাদের হাতে নেই। আমাদের শিক্ষার্থীদের যারা আছে পরীক্ষার্থী, তাদেরকেও মানসিকভাবে একটু প্রস্তুতি নিতে হবে, এরকম যে আমাদের পরীক্ষাটা শুরু হবে, এরকম 15 দিন সময় আমরা হাতে পাবো। এই সময়টুকু নিয়ে মাথায় সেভাবে তাদেরকে কাজ করতে হবে যে আমার এইটুকু সময়কে কাজে লাগিয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে বিষয়টুকু ছিল, সেটু আগে যেরকম আমরা শিক্ষার্থীরা ভর্তির পরে প্রায় 3 মাসের মতো একটা সময় পেত পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে ভর্তির জন্য। এই 3 মাস সময়টা তারা কাজে লাগাতে পারতো, কিন্তু এখন যেহেতু এই সময়টা তাদের মনে হয় আর সুযোগ হবে না, সেক্ষেত্রে শিক্ষার্থীরা যে কাজটা করতে পারে যে তাদেরকে এই পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি, যেহেতু আমাদের পাঠ্য যে বইটা আছে ইন্টারমিডিয়েটের, সেই বইটা থেকেই মূলত ভর্তি পরীক্ষাগুলো হয়ে থাকে। সুতরাং তার এই বইটা, এই যে বন্ধের যে সময়টুকু আছে, এই সময়টুকুকেই কাজে লাগাইয়ে সে একাধারে পরীক্ষার প্রস্তুতি এবং ভর্তির প্রস্তুতি দুইটাই তাকে একত্রে নিতে হবে। এবং সময় যেহেতু তাকে খুব তার হাতে খুব বেশি সময় নেই, সুতরাং এই সময়টুকু যেটুকু তার হাতে আছে, এইটুকুকে কাজে লাগিয়ে যতটা সম্ভব তাকে প্রস্তুত হয়ে থাকতে হবে, প্রথমত তার ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য, দ্বিতীয়ত তার ভর্তি পরীক্ষার জন্য। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আবারও আপনার কাছে আমরা ফিরবো। আমি একটু যেতে চাচ্ছি গোলাম কাদের তানু স্যারের কাছে। মাধ্যমিক লেভেলের সবশেষ পর্যায়ে হচ্ছে এইচএসসি পরীক্ষা। এই যে পরীক্ষা, একটা উৎসব মুখর পরিবেশ থাকে অভিভাবকদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে। এই যে একটা পরিবেশ, সেটা কি এইবার তৈরি করা সম্ভব কিনা কোনোভাবে? শিক্ষার্থীদের যে একটা প্রস্তুতির দরকার আছে, তারা কিন্তু অনেক বেশি আগ্রহেও থাকে এই পরীক্ষাটার জন্য। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে আপনার কাছ থেকে এই ব্যাপারে একটু জানবো। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে।
ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে এসেছি আমরা আলোচনায়। গোলাম কাদের তানু স্যারের কাছে যে প্রশ্নটা করেছিলাম, যে সামনে এইচএসসি পরীক্ষা, মাথায় রাখতে হবে স্বাস্থ্যবিধির বিষয়টাও, একই সাথে যে একটা আনন্দপূর্ণ পরিবেশ থাকে, দীর্ঘদিন পর তারা পরীক্ষায় বসবে। এমনিতেই মাধ্যমিকের শেষ পর্যায়ের একটা পরীক্ষা, তাদের মনে অনেক আনন্দ থাকে, এই পরীক্ষাটা ঘিরে অনেক উৎসাহ উদ্দীপনা থাকে। তো একই সাথে স্বাস্থ্যবিধি এবং পরীক্ষার প্রস্তুতি দুইটাকেই আসলে এখন 1 মাসের মধ্যে, হয়তো স্যার যেমনটা বললেন যে 1 মাস অন্তত সময় পাবে শিক্ষার্থীরা। সো গার্ডিয়ানকে কিন্তু ব্যাপকভাবে সতর্ক থাকতে হবে এবং সময় দিয়ে তাদেরকে এই দুইটা বিষয়ে সচেতন করতে হবে। আপনার কাছে কি মনে হয়, ছোট করে একটু শেয়ার করবেন? জি, আসলে আমরা সবাই জানি যে এসএসসি বা এইচএসসি পরীক্ষাটা খুব আনন্দঘন একটা পরিবেশের মধ্য দিয়ে হয়। মানুষের মধ্যে যে একটা উৎফুল্লতা বা একটা প্রাণ চাঞ্চল্য, সেটা কিন্তু আসলে বর্তমানে আমাদের মধ্যে নেই। কারণ এই যে মহামারী, এই যেটা করোনা দুর্যোগ চলতেছে, এর মধ্যে শিক্ষার্থীরা যেমন মনোবল অনেক ক্ষেত্রে হারিয়েছে, অভিভাবকরাও কিন্তু আমরা বিভিন্ন রকম চিন্তিত। আমার মনে হয় না যে আগের মতো একটা এবছর পরিবেশ পাওয়া যাবে। এই পরিবেশ না পেলেও আমাদের যেহেতু উত্তরণ হতে হবে, এই শিক্ষা পার হতে হবে তাদের পরীক্ষা, সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মেনে সরকারের দেয়া নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের গার্ডিয়ানদের এবং শিক্ষার্থীদের। শিক্ষার্থীদেরকে আমাদের অবশ্যই এই ক্ষেত্রে মানসিক সাপোর্ট দিতে হবে, যে যেমন পরিস্থিতিই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক, আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে যেন কেন্দ্রে যেতে পারি, তাদের সেইভাবে আমরা প্রস্তুত করে নিয়ে যাব। এবং শিক্ষার্থীরা আসলে অনেক ক্ষেত্রে তো প্রাণ চাঞ্চল্য নেই তাদের মধ্যে, তো তারপরেও তারাও ওই রকম ভাবেই আছে যে আমাদের এখান থেকে উত্তরণ হতে হবে। দুই একজন শিক্ষার্থীর সাথে ইতোমধ্যে যেমন অনেকে জিজ্ঞাসা করেছে, স্যার আসলে কি পরিস্থিতি হবে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, বিভিন্ন রকম খবরাখবর শুনি। আমরা তো আসলে একই অবস্থার মধ্যে আছি, আমরাও তাদেরকে বলি যে প্রস্তুতি নিতে থাকো, তোমরা প্রস্তুতি নিতে থাকো, তোমাদের যে কোনো সময় পরীক্ষার রুটিন আসবে, সরকার সেইভাবেই ঘোষণা দিবেন, এবং যখনই ঘোষণা দিবেন তখনই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা দিতে হবে। কারণ সর্বক্ষেত্রেই তো এখন আমরা স্বাস্থ্যবিধি মেনে অফিস আদালত করছি, সকল ক্ষেত্রেই আমরা কাজকর্মের ক্ষেত্রে যাচ্ছি। তো সেক্ষেত্রে পরীক্ষাটা তো আর পিছিয়ে থাকা আর সুযোগ নেই। কারণ যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী একই সাথে একই সময়ে একই রুটিনে পরীক্ষাটা হবে, সেহেতু আমাদের উচিত হবে সার্বিকভাবে আমাদের প্রস্তুত থাকা, যে আমরা স্বাস্থ্যবিধিটা যথাযথভাবে মেনে পরীক্ষা কেন্দ্রে যাব। এইটার কোনো আচ্ছা, বিকল্প আমি নেই। আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাচ্ছি এখানে। আরেকটা প্রশ্ন আছে আমার। আহ, আমরা অনেক সময় খেয়াল করি যে বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পূর্বে সরকারের পক্ষ থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয় কোচিং সেন্টার বন্ধ করার, এবং আপনি জানেন যে এটা করা হয় প্রত্যেকবারই। তারপরেও দেখা যাচ্ছে যে কোচিং সেন্টারে সারা বছর ব্যাপী একটা মানে কি বলবো, যে কর্মব্যস্ততা থাকে তাদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে ঘিরে তাদেরও একটা মানে প্রস্তুতি থাকে, বা তারা এক ধরনের কাজ কর্ম করে থাকেন। তো এখন এই করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ রয়েছে, আপনার কাছে মনে হয় কিনা যে এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে গোপনে অথবা প্রকাশ্যে, গ্রামের দিকে হোক বা শহরের দিকে হোক, এই ধরনের কোচিং বাণিজ্যটা আবারও শুরু হতে পারে কিনা, এই এই জিনিসটা আপনার কাছ থেকে স্যার জানতে চাই। বা অথবা বাসায় হোম টিউটরদেরকে নিয়েও হচ্ছে ব্যাপক ভালো একটা প্রস্তুতি নেওয়ার ব্যাপারে গার্ডিয়ানের কোনো মানসিকতা বা তাদের কোনো পরিকল্পনা থাকতে পারে কিনা, গোলাম কাদের তানু স্যার? হোম টিউটরের বিষয়টা হচ্ছে, কাছাকাছি যদি ওইরকম কোনো টিউটর থেকে থাকে, তারা হয়তো বা এখন সাহায্য করতেছে বা সাহায্য নিতেছে গার্ডিয়ানরা বা শিক্ষার্থীর জন্য, শিক্ষার্থী নিজেও চাচ্ছে, অথবা অনলাইনে অনেকে ক্লাস করে থাকে হোম টিউটরের কাছে। এইটা হচ্ছে গিয়া স্বাস্থ্যবিধির মধ্যেই আছে বা সেইভাবে মেনে। কিন্তু কোচিং এর যে বিষয়টা, এটা এখনো যদি কেউ গোপনে চালিয়ে থাকে বা কিছু, সেটা প্রশাসনের নলয়ে যদি আসে, তাদের নজরে আসলে সেটার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। কারণ এখনো সরকার কর্তৃক এটা পারমিশন হয়নি কোনো কোচিং বা কোনো ইয়ার মানে প্রাইভেট টিউটর যে একসাথে গ্যাদারিং করে 10-5 জনকে পড়াবে, সেইটার ব্যাপারে এখনো কিন্তু সরকার অনুমতি দেয়নি। তো সেই ক্ষেত্রে যদি জি। গোপনে কেউ করে থাকে, সরকার সেটা ঠিক সরকার হবে তো না। আসলে কখনোই এটা পারমিট করবেন না, কিন্তু আমরা প্রতি বছরই খেয়াল করে থাকি যে গার্ডিয়ানরা আসলে যে পরিমাণ উৎসাহ দেখান এই বিষয়গুলোতে, তাতে করে এটা অসম্ভব কিছু না। তবে একটা স্বাস্থ্য ঝুঁকির ব্যাপার এখানে রয়েছে। তো আপনি মনে করছেন যে আসলে গার্ডিয়ানকে অনেক বেশি সতর্ক হতে হবে এই বিষয়গুলোতে, চেষ্টা করতে হ্যাঁ, হবে যে অবশ্যই। নিজেরা। জি স্যার, আপনি একটু বলুন।
অবশ্যই গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আমার শিক্ষার্থী যদি বেঁচে থাকে তাহলে আমার শিক্ষা একদিন তাকে গ্রহণ করতে পারবে 1 বছর পিছিয়ে গেলেও। আর আমার শিক্ষার্থী যদি ঝুঁকির মধ্যে পড়ে তাহলে আমার শিক্ষা দিয়ে কি হবে? তাইলে সেক্ষেত্রে অবশ্যই জি আমাদের অভিভাবকদের সতর্ক থাকতে হবে, আমরা যেন এই ঝুঁকিটা কেউ না নেই। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা শিক্ষার্থীদেরকে কখনোই যেন ঝুঁকির মধ্যে না ফেলি। আমরা এভাবে গোপনে জি কোনো কোচিনে বা ইসে গিয়ে আমার শিক্ষার্থীকে আমি এগিয়ে নিয়ে যাব, এটা আদৌ সম্ভব না এবং এটা ঠিক হবে না। এটা করতে গেলে আমরা আসলেই একটা ঝুঁকির মধ্যে পড়বো এবং নিজের ক্ষতি নিজে করব। এটা আমাদের উচিত হবে না। জি ধন্যবাদ স্যার। আমি একটু আসতে চাচ্ছি মাজহার স্যারের কাছে। অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে এরকম কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে এইবার পরীক্ষা পদ্ধতি নাকি গতবারের তুলনায় একটু সহজ হতে পারে বা একটু ভিন্ন রকম হতে পারে, এবং এটা ভেবে শিক্ষার্থীরা হয়তো একটু ব্যতিক্রম ভাবেও এবার প্রস্তুতি নিতে পারে, হয়তো গুরুত্বটা একটু কমও দিতে পারে। তো এই যে তাদের ভাবনা, এই ভাবনা থেকে তাদের যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব থাকে একই সাথে এইচএসসি পরীক্ষায় বা পরবর্তী যাদের যে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে হবে সেই ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা, বা আপনি কি মনে করেন যে পরীক্ষা পদ্ধতি আদৌ কোনো চেঞ্জ হতে পারে কিনা, মান বন্টনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে কিনা? আর যদি সেই রকম পরিকল্পনা থাকেও তাহলে সেটা কতদিন আগে শিক্ষার্থীরা জানতে পারবে তাদের ভালো প্রস্তুতির স্বার্থে? মাজহার স্যার। ধন্যবাদ। এখনো পর্যন্ত পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে, বিশেষ করে এইচএসসি পরীক্ষায় এরকম কিছু শোনা যায়। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা আমরা সবাই জানি যে এইচএসসি পরীক্ষার সমস্ত প্রিপারেশন আমাদের সম্পন্ন ছিল এবং আমাদের সবকিছু প্রস্তুত। এই মুহূর্তে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আমরা জানি যে মার্চের 18 তারিখ আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ হলো। ঠিক তার 15 দিন পর আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সুতরাং এইচএসসি পরীক্ষার্থী এখন যারা আছে তাদেরকে হঠাৎ করে সিলেবাস চেঞ্জ হয়ে বা নতুন সিস্টেমে পরীক্ষা হবে এরকম কোনো পরিকল্পনা আপাতত আমি এখনো শুনতে পাইনি। আহ, আর যে বিষয়টা হচ্ছে তাদের যে প্রিপারেশনটা সেটা ভর্তি পরীক্ষা হোক বা এইচএসসি পরীক্ষা হোক, তাকে আগে যেভাবে সে প্রিপারেশন নিয়েছিল সেই প্রিপারেশনটা তার নেওয়া উচিত আমি মনে করি। সেক্ষেত্রে সে তার পাঠ্য বইটাকে গুরুত্ব সহকারে পড়ে একাধারে দুইটা প্রিপারেশন তাকে নিতে হবে, যেহেতু তার হাতে সময় কম। ইন্টারমিডিয়েট পরীক্ষাও তাকে দিতে হবে, আবার ভর্তি পরীক্ষাও তাকে অ্যাটেন্ড করতে হবে। এই দুইটা পরীক্ষার জন্য তাকে আগে যেভাবে সে প্রিপারেশন নিয়েছিল সেই প্রিপারেশনে তাকে নিতে হবে। এখনো পর্যন্ত সিলেবাস চেঞ্জ হবে এটা বলা হয়নি, তবে যদি বলা হয় আচ্ছা। কোনো কারণে যদি শর্ট কোনো প্রক্রিয়ায় সিলেবাসে পরীক্ষা নেওয়া হয় সেটা অবশ্যই তারা জানতে পারবে। তখন সে অনুযায়ী সে তার বর্তমান প্রিপারেশনটা যদি নিয়ে থাকে তাহলে শর্ট করলে তার সমস্যা হওয়ার কথা না, কিন্তু এখনই যদি সে শর্ট করে দেয় জি তারপরে যদি পরীক্ষাটা আগের মতো হয় তখন সে সমস্যায় পড়বে। তো আমি মনে করি যে পরীক্ষার জি প্রিপারেশন তার আগের প্রস্তুতি মতোই নেওয়া উচিত। আগে যেমনটা ছিল, হ্যাঁ প্রস্তুতি আগে যেমনটা ছিল তেমনটাই থাকবে। যদি পরীক্ষার মান বন্টনে মান বন্টন কমে আসে সেক্ষেত্রে প্রস্তুতির উপর কোনো প্রভাব পড়বে না বা তাদের ব্যতিক্রম ভাবে ভাবারও কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় মাজহার স্যার আপনার কাছে আমি জানতে চাইবো, শিক্ষার্থীদের ঝরে পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? অনেকেই বিশেষজ্ঞরা মনে করছেন যে শিক্ষার্থীরা যখন ক্লাসে অনুপস্থিত থাকেন বা তাদের সেই পরিবেশে যখন না থাকে, বিশেষ করে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই করোনার মধ্যে, যে এমনিতেই বাংলাদেশে অনেক পরিবার আছেন প্রাইমারি স্কুল পড়ুয়া বা মাধ্যমিকের অনেক শিক্ষার্থীর পরিবার অনেক বেশি অসচ্ছল। এই করোনা তাদেরকে আরো অসচ্ছলতার দিকে নিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে 6-7 মাস বা আরো লম্বা সময় পরে গিয়ে একজন শিক্ষার্থী তার অসচ্ছলতার কারণে, দারিদ্রতার কারণে এই পড়াশোনা থেকে ঝরে পড়া বা শিক্ষার্থী থেকে ঝরে পড়ার সম্ভাবনা আছে কিনা? গবেষণায় কিন্তু দেখা গেছে যে প্রতি বছর এরকম হয়ে থাকে। বিশেষ করে প্রাইমারি স্কুলেই দেখা গিয়েছে যে প্রায় 18.6% শিক্ষার্থী ক্লাস 5-এই ঝরে পড়ে বিভিন্ন কারণে। তো এখন কি সেই কারণগুলো আরেকটু বেশি গুরুত্ব পাবে কিনা ঝরে পড়ার সম্ভাবনা, আপনি কেমনটা দেখছেন মাজহার স্যার? আমাদের দেশে প্রতিনিয়ত আমরা যদি প্রাথমিক শাখার শিক্ষার্থী দেখি সেখান থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যখন পরীক্ষার্থী তাদের সংখ্যা কমে যায়। আবার অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর যে পরীক্ষাটা হয় অর্থাৎ এসএসসি পরীক্ষা সেখানেও কিন্তু পরীক্ষার্থী কমে যায়। আবার ইন্টারমিডিয়েটে গেলে সেখানেও পরীক্ষার্থী কমে যায়। আর আমাদের যে বর্তমান যে বাস্তবতা আমাদের অর্থনীতির উপরে বা এটা শুধু আমাদের না সারা পৃথিবীতেই এই করোনার যে ভয়াবহ আঘাত যেটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি, এভাবে দীর্ঘস্থায়ী হবে এটা আমরা আসলে ভাবতে পারিনি। প্রায় 7 মাস হয়ে গেছে, কখন সেটা শেষ হবে সেটা কিন্তু এখন আমরা বলতে পারি না। সুতরাং ঝরে পড়ার যে সম্ভাবনা এটা আগের চাইতে আমার মনে হয় কিছুটা হলেও বাড়বে এবং সেই ঝরে পড়া বিভিন্ন কারণে হতে পারে। পারিবারিক যে দারিদ্রতা, অনেক পরিবারই তার সন্তানকে হয়তো পড়াশোনা বন্ধ করে দিয়ে কর্মক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবে, এটা একটা বিষয়। আবার অনেক শিক্ষার্থীরা যারা হচ্ছে হায়ার লেভেলের যারা শিক্ষার্থী তারা অনেকে নিজে উপার্জন করে পার্ট টাইম জবের মাধ্যমে যারা যে পড়ালেখাটা করতো সেই সুযোগগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের শিক্ষা ব্যবস্থা যেটা অর্থাৎ তাদের যে পড়ালেখা সেখানেও একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে।
সুতরাং আমাদের যে ঝরে পড়ার যে স্যার বিষয়টা সেটা আগের থেকে কিছুটা হলেও বাড়বে বলে আমার মনে হয়। স্যার সেক্ষেত্রে আপনি কি আমাকে একটু বলবেন যে যেহেতু সম্ভাবনাটা বেশি দেখছেন সেই ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনোভাবে টেলিভিশনে কি তাদেরকে উৎসাহিত করা যায় কিনা, মানে গার্ডিয়ান একই সাথে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা যায় কিনা যে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করা হবে। তারা তো এমনিতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আর্থিক সহযোগিতা পাচ্ছে, বৃত্তি পাচ্ছে, তো তাদেরকে যদি এইভাবে একটু উৎসাহিত করা যায় তাহলে এই ব্যাপারে কোনো উপকার আসতে পারে কিনা বা কোনো প্ল্যান আছে কিনা এবার ব্যতিক্রম ভাবে তাদেরকে একটু মানে এইসব বিষয়ে কাউন্সেলিং করার। মাজহার স্যার। আমাদের সরকার কিন্তু ইতিমধ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের বিশেষ করে আমরা শহরাঞ্চলে অনেক কিন্ডার গার্ডেন স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। এই কিন্ডার গার্ডেন আমরা জানি যে একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যখন ভর্তি হয় শিক্ষার্থীরা, তাদের একটা ট্রান্সফার সার্টিফিকেট লাগে। আমাদের সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে প্রাইমারি যারা শিক্ষার্থী তাদেরকে কোনো প্রকার ট্রান্সফার সার্টিফিকেট ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো তাদেরকে ভর্তি করে নেবে। অর্থাৎ কোনোভাবেই যেন যারা মানে তারা ঝরে না পড়ে সেই বিষয়ের প্রতি সরকার বিশেষভাবে নজর দিচ্ছে, এবং তাদেরকে ঝরে যাওয়া থেকে রক্ষা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এবং শহরাঞ্চলের যে স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে বা কিন্ডার গার্ডেন গুলো শুধু শহরাঞ্চল না, গ্রামাঞ্চলে অনেক কিন্ডার গার্ডেন বন্ধ হয়ে যাচ্ছে। সেই কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা যাতে সহজেই সরকারি প্রাইমারি স্কুলগুলোতে ভর্তি হতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে, এই বিষয়ে সরকার বিশেষ নজর দিচ্ছে। এবং সরকার তার সামগ্রিকভাবে আমরা যদি দেখি যে বিভিন্ন প্রচার মাধ্যমগুলো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যারা শিক্ষক, আমরা যতটুকু পারছি আমাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে তোমরা আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে, অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, এখানে সংযুক্ত থেকে এই বিষয়টা চালিয়ে যাওয়ার জন্য। তো আমরা আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্পূর্ণভাবে না হলেও কিছুটা হলেও কমানো সম্ভব। আমরা কিছুটা হলেও কমাতে সক্ষম হবে বলে মনে করি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার কাছে আবারও ফিরবো, আমি একটু তান্নূর স্যারের কাছে যেতে চাচ্ছি। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে পরিবার হয়তো এটা ভাবতে পারেন যে অনলাইন মাধ্যমে যে ক্লাসগুলো হয় আমাদের সক্ষমতা নেই সেটা করার। অনেক শিক্ষার্থী, অনেক বলতে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী আছে যারা এখনো পর্যন্ত এই অনলাইন মাধ্যমে যুক্ত হতে পারে নাই ডিভাইসগত সমস্যায় অথবা ইন্টারনেট কেনার যে সক্ষমতা সেই সক্ষমতার অভাবে। তো এই জায়গা থেকে গার্ডিয়ান যদি ভাবেন যে হ্যাঁ, এই পদ্ধতিতে হয়তো শিক্ষার্থীদেরকে আর পরবর্তীতে তাকে মানে পড়াশোনা করানোর মতো সক্ষমতা হয়তো আমার হচ্ছে না বা হয়তো করাবো না, সেই জায়গা থেকে গার্ডিয়ান যদি মনে করেন যে না তাকে কোনো একটা কাজে দিয়ে দেওয়া হোক, এটা আমাদের বাংলাদেশের বাস্তবতা। তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে শিশু শ্রম তো বেড়ে যেতে পারে কিনা ব্যাপক হারে? তানু স্যার একটু সংক্ষেপে যদি বলতেন। জি, আমার মনে হচ্ছে শিশু শ্রম আরো বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে অনেক বাচ্চাই ঝরে পড়বে, এবং সেই ঝরে পড়ার কারণ ইতিমধ্যে মাঝার স্যার বলেছেন, আমাদের যে আর্থিক সচ্ছলতাটা কমে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা অনেকেই হয়তোবা আমার সন্তানকে আর বিদ্যালয়ে পাঠাবার মতো পরিবেশ পাবো না, এবং আর্থিক সচ্ছলতা থাকবে না। এই করোনা দুর্যোগে অনেকেই এখন কর্ম হারিয়েছেন, বিভিন্ন রকমের সমস্যায় পড়েছেন আর্থিকভাবে। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে অনেক বাচ্চাই ঝরে পড়বে, সে শিক্ষার্থী ঝরে পড়বে। সেই ক্ষেত্রে এই সমস্ত শিশুদেরকে গার্ডিয়ান কর্মক্ষেত্রে দেয়া ছাড়া তাদের তো আর কোনো বিকল্প থাকবে না। তো সেই ক্ষেত্রে শিশু শ্রম বাড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। জি স্যার, আপনারা কি আর শুনতে স্যার, পাচ্ছেন? জি আচ্ছা, জি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম পড়াশোনার প্রয়োজনে। বিশেষ করে এই বছর আমরা খেয়াল করেছি যে প্রয়োজনের কারণেই শিক্ষার্থীদের হাতে আমরা মানে গার্ডিয়ান যারা আছেন তারা মোবাইল ফোন তুলে দিয়েছেন, অনলাইন ক্লাসের পরিপ্রেক্ষিতে হোক বা যে কোনো কারণে হোক। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আসলে পড়াশোনার নাম করে শিক্ষার্থীরা যে মোবাইল ব্যবহার করার যে সময়, আগে যে সময়টুকু বরাদ্দ ছিল এখন নিশ্চয়ই সময় বরাদ্দ আরেকটু বেশি করেছেন, তো সেই ক্ষেত্রে এই মোবাইল ফোন বা ইন্টারনেটে আসক্তি বাড়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলতেন। জি অবশ্যই এটা তাদের আসক্তি বেড়েছে। আমরা দায় থেকে হলেও এখন শিক্ষার্থীদের হাতে বেশি সময়ের জন্য মোবাইল দিয়েছি, ক্লাসের জন্য, অনলাইন ক্লাসের জন্য। এখন এই অনলাইন ক্লাসের ফাঁকে শিক্ষার্থী হয়তো এই মোবাইল ফোন, ইন্টারনেট আরো ব্যবহার বেশি করতেছে বিভিন্ন ভাবে। তো তারা যে আসক্তি হচ্ছে তাদের, এবং তারা যে একটা আসলে অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে তাদের এই যে মোবাইল ব্যবহার করার বেশি সময়টা, সেইখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা আসলে আমাদের জন্য কষ্ট হবে।
কষ্টসাধ্য হবে বলেই আমি এটা মনে করি। আর বাস্তবতা হচ্ছে এমন যে ধরেন আমি এক সময় শিক্ষার্থীকে দিলাম মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য, সে একটা ক্লাস করলো, তারপরে তার আরেকটা ক্লাসের যে ফাঁকে সেই সময়টাও কিন্তু সে এই মোবাইলটা ব্যবহার করতেছে, ইন্টারনেট ব্যবহার করতেছে। এটা হলো আমার বাস্তব অভিজ্ঞতা। এবং সেই ক্ষেত্রে শিক্ষার্থী যে মোবাইলটা অন্যভাবে ব্যবহার করে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা আসলে কষ্টসাধ্য। এটা কিন্তু তাকে চার্জ করেও পারা যায় না। আর এই মুহূর্তে তাকে তেমন কিছু বলাও যাচ্ছে না, কারণ তারও সময়ে পাস করার একটা বিষয় আছে। তো এই যে একটা অভ্যাসে পরিণত হয়েছে, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনাটা আসলে কষ্টসাধ্য হবে। এবং শিক্ষার্থী এখানে বেশি আসক্ত হয়ে গেছে। আমরা যেখানে মোবাইল থেকে শিক্ষার্থীকে দূরে রাখতে আগ্রহী বা ইচ্ছুক, সেই জায়গাটায় আমরা গার্ডিয়ানরা এই মোবাইল এখন শিক্ষার্থীর হাতে তুলে দিচ্ছি বিকল্প ক্লাসের জন্য। এছাড়া তো আসলে আমাদের উপায়ও নেই। তো আমরা আসলে একটা এই বিষয়টা নিয়েও আমরা আসলে একটা বিপদগ্রস্তর দিকে যাচ্ছি বলে আমার মনে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে গার্ডিয়ানের সচেতনতার আসলে কোনো বিকল্প নাই বা সতর্ক থাকার। আমি একটু মাজহার স্যারের কাছে জানতে চাইবো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে অলস সময় কাটাচ্ছে এখন অনেক শিক্ষার্থী, বিশেষ করে মাধ্যমিকের এইচএসসির কথাই আমরা বলছিলাম। এটা বাদ দিয়ে যদি অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের কথা বলি, যারা সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে তারা সময় কাটাতেন, মানে 4টা 5টা ক্লাস করতেন, খেলাধুলা করতেন, আড্ডা দিতেন, মানে পড়াশোনার এক মনোযোগ তাদের থাকতো, কিন্তু বাসায় বসে অনলাইন ক্লাস কিন্তু সারাদিন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে অল্প কিছু সময় ক্লাস করে আর বাকিটা সময় তারা দেখা যাচ্ছে মোবাইল ফোন ব্যবহার করছে, ইন্টারনেট ব্যবহার করছে, মোবাইল ফোনে গেম খেলছে। তো এই যে তাদের একটা অভ্যাস হয়ে যাওয়া, এমনিতেই আমাদের শিক্ষার্থীদের একটা প্রবণতা থাকে মোবাইল ফোন, টেলিভিশন বা গেমের প্রতি। তো এই যে সময়টা বা একটা সুযোগ তারা পেয়েছে, এতে করে তাদের একটা অভ্যাসও কিন্তু হয়ে যাচ্ছে, একটা লম্বা সময়ের একটা অভ্যাস। তো অভ্যাস তো এমনিতে এত সহজে আসলে দূর করা যায় না। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের প্রবণতা, মানে অনলাইনে বিচরণ, অবাধ বিচরণ করার যে প্রবণতা, এটা একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে কিনা, মাজহার স্যার? একটু মাইক্রোফোনটা এই অন করেন। বিষয়টা ইতিমধ্যে, জি, এই বিষয়টা ইতিমধ্যে তানু স্যার উনি বলেছেন। আমি ওনার সাথে সম্পূর্ণই একমত। কারণ হচ্ছে হঠাৎ করে একটা শিক্ষার্থীকে যারা অভ্যস্ত হয়ে যাচ্ছে মোবাইল ফোন বা ইন্টারনেট চালানোতে, তাকে হঠাৎ করে ফিরিয়ে নিয়ে আসা এটা খুব কঠিন কাজ হবে। মানে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে তখনও কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন কাজ হবে অভিভাবকদের জন্য। সুতরাং এই বিষয়টা আমরা এখন তাকে দিতেই হচ্ছে, কারণ অনলাইন ক্লাসে তাকে সংযুক্ত করতে হচ্ছে। আমি শিক্ষক, পাশাপাশি আমি অভিভাবক। আমার ছেলেকেও যখন অনলাইন ক্লাস দিচ্ছি আমি, তখন কিন্তু তার হাতে মোবাইল ফোন বা ল্যাপটপ তুলে দিতে হচ্ছে, ইন্টারনেট চালু করে দিতে হচ্ছে তার ক্লাসে অ্যাড হওয়ার জন্য। এরপর যখন তার ক্লাসটা বন্ধ হয়ে যাচ্ছে, সে কিন্তু অনেকটা সময়, কারণ বাইরে যেতে পারছে না, খেলাধুলা করতে পারছে না, বন্ধুদের সাথে মিশতে পারছে না, বাইরে আমি দিতে পারছি না। গ্রামের ছেলেরা হয়তো বাড়ির উঠানে বা কোনো কোনো জায়গায় একটু হাঁটাহাঁটি করা বা ছোটাছুটি করার সুযোগ পায়, শহরাঞ্চলে সেই সুযোগটুকু নাই। সেই সুযোগটুকু যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই ছেলেটা সারাদিন বা এই বাচ্চাটা সারাদিন কিভাবে সময় কাটাবে সেটা তার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে এটা ফিরিয়ে নিয়ে আসা এখনই যদি আস্তে 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 আমরা না পারি, তাহলে পরবর্তীতে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, আমরা যারা অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে ডিভাইস গুলো এগুলো এলাও করে না, তখন দেখা যাবে যে ডিভাইস এলাও না করলে শিক্ষা প্রতিষ্ঠানে সে যাইতেই চাইবে না। এরকম সারাক্ষণ সে মোবাইল ফোনে যদি এডিক্টেড হয়ে যায় বা নেটে এডিক্ট হয়ে যায়, তখন সে বলবে যে বাসায় বসে ক্লাস করার জন্য বা বাসায় বসে থাকার জন্য। অর্থাৎ সে তখন ক্লাসের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অনীহা তার চলে আসতে পারে। অর্থাৎ এই যে একটা এডিক্টেড যে হওয়ার যে প্রবণতা, এটা আমার মনে হয় এটা বাড়তেছে এবং এখান থেকে ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন কাজ হবে। খুব কঠিন কাজও হবে, এবং এখন থেকে উদ্যোগ না নিলে সেটা আরো অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে। কারণ আমরা খেয়াল করেছি যে শিক্ষার্থীরা এই মোবাইল ফোন সারাদিন অনেক সময় তাদের হাতে থাকার কারণে তারা নতুন নতুন অ্যাপস এর সাথে তাদের পরিচয় হচ্ছে, বিনোদনমূলক অ্যাপস এর সাথে, যেগুলোতে অনায়াসে নির্বিচারে অনেকটা লম্বা সময় পার করে দেওয়া যায়। মানে তাদের খেয়ালই থাকে না যে কতটা লম্বা সময় পার হয়ে যাচ্ছে, ফেসবুক সহ অন্যান্য যে অ্যাপস গুলো আছে সেগুলো। সেক্ষেত্রে পরবর্তীতে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে তাদের পড়াশোনায়। দেখা যাচ্ছে সারাদিন ক্লাস করে আসলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বাসায় এসে তাদের আবার সেই একই জিনিসে মনোযোগ, বিকজ এতদিনে তাদের ওই ধরনের অ্যাপসে এক ধরনের অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে, তাদের নতুন নতুন বন্ধু তৈরি হয়ে গিয়েছে। তো এই ধরনের কিন্তু একটা যে মানে টান বা একটা আসক্তি বলি, সেটা কিন্তু থেকেই যাবে। তো এখন থেকে শিক্ষক এবং অভিভাবক যারা আছেন তাদেরকে হয়তো এখনই সতর্ক হতে হবে এই দিকগুলো বিবেচনা করে। আমি মাজহার স্যারের কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। যদিও আসলে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে একের পর এক, এটা খুবই পজিটিভ দিক, এবং সরকার বা শিক্ষা মন্ত্রণালয় এটা করছেন কিন্তু অভিভাবকদের
মানে চাহিদা বা তাদের কথার পরিপ্রেক্ষিতে এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে। কিন্তু অন্যদিকে আমরা খেয়াল করেছি যে শিক্ষার্থীদেরকে যেই কারণে মানে তারা বাইরে বের হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, একটা গণজমায়েত সৃষ্টি হবে এবং করোনা ঝুঁকিটা তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যেতে পারে, সেজন্য বাসায় তাদেরকে রাখার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এবং বারংবার যতবারই শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্রিফিং করা হয় এবং প্রধানমন্ত্রী যতবারই এই বিষয়গুলো বলেন, তিনি একটা কথা বলার চেষ্টা করেন যে শিক্ষার্থীদেরকে ঘরে থাকার জন্য, অভিভাবকদেরকেও সচেতন করেন তাদেরকে ঘরে রাখার জন্য। কিন্তু আমরা খেয়াল করেছি যে বিনোদনমূলক কেন্দ্রগুলো, বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা একত্রিত হয়ে সেই সব পর্যটন কেন্দ্রগুলো ঘোরাফেরা করছে, এমনকি অভিভাবকরাও সাথে করে নিয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের করোনা ঝুঁকি বেড়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারটাতে আপনি যদি কোনো পরামর্শ বা সচেতনমূলক কথা থাকে একটু বলবেন আজহার স্যার, বা এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে যে করোনার ঝুঁকি থেকে আমাদেরকে মুক্ত রাখার জন্যই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে, এবং গণজমায়েত আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারি বা এখান থেকে দূরে রাখতে পারি, ততই আমরা করোনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে শিক্ষার্থীদের বাসায় রাখার জন্য। এখন এই শিক্ষার্থী যদি বিনোদন কেন্দ্রে যে আবার সেই গণজমায়েতে একত্রিত হয় সবাই, তাহলে সেক্ষেত্রে তার ঝুঁকির সম্ভাবনা অবশ্যই বাড়তেছে। এবং এটা আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা আরো বৃদ্ধি করা ছাড়া বিকল্প কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এই অভিভাবকরাই কোনো কোনো ক্ষেত্রে অভিভাবকরা নিজেরাই এই শিক্ষার্থীদেরকে নিয়ে যাচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে তারা যখন ঘরে বন্দি থাকার কারণে তাদের কিছুটা মানসিকতার পরিবর্তন আনার জন্য তাদেরকে নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছে। সেই বিনোদন কেন্দ্রে যে আমরা যদি স্বাস্থ্য বিধিটা মেনে চলতে না পারি, তখন কিন্তু আমাদের করোনার ঝুঁকিটা আরো বেশি বাড়ার সম্ভাবনা আছে। তো আমার কাছে মনে হয় যে এখন যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রিত করে এবং শিক্ষার্থীদেরকে এই বিনোদন কেন্দ্র বা গণজমায়েত যেখানে হয় সেই জায়গাটুকুকে অ্যাভয়েড করে কিভাবে রাখা যায়, এই বিষয়টার প্রতি আমাদেরকে সবাইকে নজর দিতে হবে। এবং আমরা যদি সবাই নিয়ে যাই তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যে সুফলটা, অর্থাৎ করোনা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে মুক্ত রাখার যে প্রচেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে গত 7 মাস ধরে, সেটা কিন্তু আমরা তখন আর সফল হব না। আমার বাচ্চারা বা আমার যারা সন্তান, তারাই কিন্তু তখন আক্রান্ত হবে। সেই বিষয়টা আমাদেরকে সবাইকে নজর রাখতে হবে এবং আমাদেরকে এখনই সচেতন হতে হবে যে আমরা আসলেই বাচ্চাকে নিয়ে ওই কেন্দ্রে, বিনোদন কেন্দ্রগুলোতে যাব কিনা। জি, জি, অনেক আমাদের যারা মানে প্রাইমারি স্কুলে যারা শিক্ষার্থী আছে, বিশেষ করে একেবারে ছোট বাচ্চা ক্লাস 1, 2, 3-তে যারা পড়াশোনা করে, তাদের মানসিক পরিস্থিতি কিন্তু আমাদের থেকে একটু ভিন্ন, বা মাধ্যমিক বা কলেজ পড়ুয়া স্টুডেন্ট যারা, তাদের থেকে একটু ভিন্ন। তারা সবসময় এটা চায় যে তারা হচ্ছে বাচ্চা ছেলে যারা আছে স্কুল প্রাঙ্গণে বা কিন্ডার গার্ডেনে যারা আছে, তারা একসাথে খেলাধুলা করবে, এটাই হচ্ছে তাদের শিক্ষার প্রসেস। তো অন্যান্য শিক্ষার্থী যারা, তারা হয়তো অনলাইন ক্লাসে প্রবেশ করে তাদের শিক্ষা কার্যক্রম কিছুটা হলেও তারা চালিয়ে যেতে পারছে বা বিভিন্ন মাধ্যম থেকে তারা শেখার চেষ্টা করছে। কিন্তু যারা একেবারে পড়বে, খুবই স্বাভাবিক। তো তাদের শিক্ষা পদ্ধতিটা আসলে কেমন হওয়া উচিত, সেই ক্ষেত্রে পরিবারের গার্ডিয়ানরা কি ধরনের ভূমিকা রাখতে পারে, একই সাথে তাদের পড়াশোনার বিষয়টাও বিবেচনা করে, তাদের মানসিক স্বাস্থ্যটাও বিবেচনা করে। তানু স্যার। জি, এ বিষয়ে আমি বলবো, মাজার স্যার খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যাই, আমরা স্বাস্থ্য ঝুঁকি মধ্যে ফেলে দেই আমার সন্তানকে। আসলে আমাদের উচিত হবে এরকম যে আমার সন্তানকে স্বাস্থ্য ঝুঁকিতে না ফেলা এবং এই করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য আমি যখন বের হয়ে যাই, আমি যখন বাইরে যাই বিভিন্ন কর্মক্ষেত্রে বা বাজার ঘাটে, তখন এসে আমিও যেন পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে আমার হাত ধোয়া, তারপরে হচ্ছে গিয়া পোশাক চেঞ্জ করা, তারপরে যেন আমার সন্তানের সাথে আমি মিশি। এইটা যেমন আমাকে খেয়াল রাখতে হবে, তেমনি ভাবে খেয়াল রাখতে হবে যে আমার সন্তান যেন ইজি ভাবে সে বাইরে যেতে না পারে বা আমি নিজে নিয়ে না যাই। তার বিনোদনের জন্য হোক, তার স্বাস্থ্য বিধি খেয়াল করে মানে তাকে স্বাস্থ্যসম্মত রাখার জন্য বাহিরে নিয়ে যাওয়া, এগুলো আমাদের ঠিক হবে না। বরঞ্চ আমাদেরকে উচিত হবে যে শিক্ষার্থীকে শিক্ষার পরিবেশ যেমন আমরা ঘরের মধ্যে তৈরি করে দেব, তেমনি ভাবে শিক্ষার্থী এই যে দীর্ঘ সময় ঘরে বসে থাকে, এই বসে থাকার ফলে তার স্বাস্থ্য একদিকে যেমন করোনা ভাইরাসের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা হচ্ছে, অন্যদিকে কিন্তু সে বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারে। সেই দিক খেয়াল রেখে তার যেন বডি কনস্ট্রাকশন ঠিক রাখতে পারি, সেজন্য তাকে হালকা ব্যায়াম করা বা তাকে নড়াচড়া করা,
তাকে বিভিন্ন রকমের ছোট পরিসরে কাজের মধ্যে রেখে তাকে একটু আমরা ইয়ের মধ্যে রাখবো, যে চলাচলের মধ্যে তাকে যেন একেবারে বসে না থাকতে পারে শিক্ষার্থী, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি যেটা বলছেন যে বিনোদনের জন্য শিশু শ্রেণী বা প্রাথমিক পর্যায়ে যারা আছে তাদের এটা খুব দরকার। হ্যাঁ, এখন দরকার হলেও আমাদের তো সেই পরিবেশ পারমিট করে না। আমরা ঘরের মধ্যেই তাদেরকে যতটুকু বিনোদন দিতে পারি, আমরা যদি এমন হয়, স্যার যেটা বললেন যে গ্রামের ছেলেমেয়েরা তো উঠোনে নামতে পারে বা হয়তো একটু আশপাশে যেতে পারে, বা শহরের যা একেবারে গ্যাদারিং পূর্ণ যেই জায়গাটা না, সেই জায়গাটায় কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা নীরব সময়ে, যখন ধরেন লোকাল বেশি লোকজনের চলাচল থাকে না, সেই মুহূর্তে একটু হেঁটে আসতে পারি, পাশাপাশি কাছাকাছি এই সমস্ত জিনিসগুলো আমরা খেয়াল করে যদি বাচ্চাদেরকে এতটুকুন বিনোদনের আমরা রাখতে পারি, নিজেদের হাতের মধ্যে রেখে, নিয়ন্ত্রণে রেখে, যে আমরা পাশাপাশি একটু জায়গা থেকে ঘুরে আসলাম বা কিছু, যেখানে লোকের সমাগম নাই, যেখানে ওইরকম কোনো পরিবেশ না, যেটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বেশি পড়ে না, জি সেরকম খেয়াল করে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসতে পারি। জি আর স্যার, অনেক পড়ালেখার ধন্যবাদ পরিবেশের আপনাকে। তাইলে এক কথায় আসলে এটাই বলা যায় যে গার্ডিয়ানরা আসলে আগের চেয়ে একটু বেশি সময় তাদেরকে দিতে হবে, মানে বাচ্চাদেরকে একটু বেশি অবশ্যই সময় দিতে হবে যাতে তারা মানসিক ভাবে একটু ভালো থাকে, এবং বিনোদন আসলে নিজেরা বিনোদনের আয়োজন করা ঘরে যত বেশি সম্ভব, নিজেদের এবং মধ্যে একটু করতে হবে। আড্ডা দেয়া। হ্যাঁ, একটু আড্ডা দেওয়া জি। যথাসম্ভব আর কি করা। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে আমাদেরকে আজকের এই আলোচনা অনুষ্ঠান থেকে। আমি মাজহারুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, যদি সবশেষে কিছু বলতে চান। ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের কাছে এটাই প্রার্থনা করছি, আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আশা করি আমাদের শিক্ষার্থীরা নিরাপদ থাক, আমরা সবাই নিরাপদ থাকি, অতি দ্রুত যেন এই মহামারীর সংকট আমরা কাটিয়ে উঠতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আমি তানোয়ার স্যারের কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সারাদিন এত ব্যস্ত থাকার পরেও আজকে আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন। জি, ধন্যবাদ বিউ রেডিও চ্যানেলকে এবং ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে। আমার সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা নিজেদের সতর্কতা থাকি এবং আমার সন্তানকে আমি নিরাপদে রাখার জন্য আমার যা যা করণীয় সেটা করি এবং নিজে নিরাপদ থাকি। সকলে সকলের জন্য দোয়া করি। জি, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওকে, দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের এই আলোচনা অনুষ্ঠান শুনেছেন এবং দেখেছেন, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এতক্ষণ আমাদের সাথে টেলিকাস্ট অপারেটর হিসেবে ছিলেন ফায়াজ আহমেদ, এবং আমি আরজে আসাদুজ্জামান ছিলাম আজকের এই আয়োজনে। আগামীকাল সন্ধ্যা 7টায় আবারও আপনাদের সাথে আমার কথা হবে নতুন কোনো একটা বিষয়ে। তো সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একটু পরেই শুরু হবে কোয়ারেন্টাইন ডায়েরি। আপনারা নিশ্চয়ই সেই প্রোগ্রামের জন্য অপেক্ষা করছেন। আজকের মতো আমি আরজে আসাদুজ্জামান রুট টু সলিউশনের 11তম এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।